ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকের এই ভিডিওটা, আজকের এই সেশনটা, লাইভ সেশনটা তোমাদের জন্য অনেক অংশে এফেক্টিভ এবং গুরুত্বপূর্ণ হবে। যে স্টুডেন্ট বা যে সমস্ত ছাত্রছাত্রীরা এএনএম জিএনএম 2024 সালের পরীক্ষা দিচ্ছে, তাদের জন্য এটা একটা বেস্ট ভিডিও এবং বেস্ট একটা সেশন হতে চলেছে। আমি ইউটিউবের মাধ্যমে আমাদের পেইড ব্যাচের কিছু স্টুডেন্ট এবং ফ্রি ব্যাচের স্টুডেন্ট এবং আমাদের টেলিগ্রামের কিছু স্টুডেন্ট এবং যারা আমাদের কাছ থেকে মক টেস্ট নিয়েছিল সেরকম কিছু স্টুডেন্ট, সকলকে একসঙ্গে রেখে আমরা চেষ্টা করছি যে এই একটা এফেক্টিভ সেশন আয়োজন করার, যার মাধ্যমে আজকে আমরা বলবো যে কিভাবে তোমরা তোমাদের এই লাস্ট যে কটা দিন আছে এই কটা দিনের সময়টাকে কিভাবে ম্যানেজমেন্ট করতে পারবে এবং তোমরা কিভাবে কোন জায়গা থেকে পড়লে আরও বেশি নাম্বার তোমরা পাবে। তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে যারা যারা এই মিটিংয়ের মধ্যে আছো, যাদের পসিবল, তারা প্রত্যেকে একটু তোমাদের ক্যামেরাটা প্রত্যেকে ওপেন করবে এবং তোমরা তোমাদের প্রশ্ন, আমি আগে থেকে ইনফর্ম করে দিয়েছিলাম যে প্রশ্ন তোমরা রেডি রাখবে। এক একজনকে সুযোগ দেওয়া হবে। আমরা 10 জনের মতো এই স্টুডেন্ট থেকে কোশ্চেন নেব বলে টার্গেট রেখেছি, বিকজ এই মুহূর্তে আমিও অনেক ব্যস্ত আছি, আমাকেও একটা স্কুলে যেতে হবে এবং তোমরাও কিন্তু এই প্রিপারেশান নিয়ে অনেকটা ব্যস্ত আছো। তাই এই সময়টাকে যাতে তোমরা অপচয় না হয়, এই লাস্ট মোমেন্টের সময়টাকে কীভাবে পাওয়ারফুলভাবে, এনার্জেটিকভাবে তোমরা কাজে লাগাতে পারবে, তার জন্যই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। তোমরা অনেকে ফিল করবে যে এই লাস্ট মোমেন্টে, আমি এটা বেসিক্যালি একটা স্টুডেন্টকে কল করলাম, সে বলল স্যার আমি মোটিভেশন হারিয়ে ফেলছি। ওকে, তো সেই জায়গা থেকেই এটা আমার মাথায় আসলো এবং প্রত্যেককে আমি বলতে চাইবো যে অনেকে দেখবে যে ডিমোটিভেট হয়ে পড়ছে এবং পড়ার এনার্জিটা নিজের মধ্যে থেকে চলে যাচ্ছে, এই একটা প্রবলেম তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, আমার ভিডিও যখন দেখছে মোটিভেট হচ্ছে, বা অন্যদের ভিডিও যখন দেখছে মোটিভেট হচ্ছে, একটা মোটিভেশনাল ভিডিও যখন দেখছে মোটিভেট হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে সেই মোটিভেশনটা চলে যাচ্ছে। এটার সলিউশন কি? তোমরা চেষ্টা করছো আমি এই চ্যাপ্টারটা পড়বো বা এই ভিডিওটা আমি দেখব, বা একটা লং 1 ঘন্টা কি 2 ঘন্টার ভিডিও দেখব। ওই 2 ঘন্টার ভিডিওটা দেখতে তোমার কিন্তু অনেক ঘন্টা লেগে যাচ্ছে, না জানি কত ঘন্টা ওই 2 ঘন্টার ভিডিওটা দেখতে লেগে যাচ্ছে, কি 1 ঘন্টার ভিডিওটা দেখতে লেগে যাচ্ছে। ইভেন অনেক স্টুডেন্ট এমনও আছো যে প্রথম 10 মিনিট দেখার পর ওই ভিডিওটা দেখতেই পাচ্ছ না। ঠিক আছে, আচ্ছা, সাবনুর আফরোজি হ্যান্ড রেইজ আমি প্রত্যেককে করার সুযোগ দেব, তখন করবে। দ্বিতীয় মেজর প্রবলেমগুলো মোস্ট অফ দ্য স্টুডেন্টদের যেটা হচ্ছে, পড়তে পড়তে বহু টাইম লেগে যাচ্ছে কিন্তু মুখস্থ হচ্ছে না, ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে এবং পড়ে মনে থাকছে না, বিভিন্ন ধরনের সমস্যা তোমাদের মাঝখানে তৈরি হচ্ছে এবং তোমরা যেটা সমস্যা আরও হচ্ছে যে পড়ার পরেও পড়া মনে থাকছে না। তো এই সমস্যাগুলোর সলিউশন আমরা কিভাবে খুঁজবো সেটা নিয়ে আজকের আমাদের এই ছোট্ট একটা আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেখেছি। ফরিদাকে একবার মেসেজ করে দাও, ঠিক আছে? তো সেই নিয়ে আমাদের আজকের এফেক্টিভ আলোচনা। প্রত্যেকটা স্টুডেন্ট, আমি যাকে যখন বলতে বলবো একবারই চান্স দেবো, সে যদি বলতে পারে তাহলে তার কোশ্চেন নেওয়া হবে, আদারওয়াইজ ওই যে বলো গো এটা করা যাবে না। ঠিক আছে, কারণ প্রত্যেকের সময়ের এখানে মূল্য আছে এই লাস্ট মোমেন্টে। তাই আমি রিকোয়েস্ট করব, প্রথম একজন হাত তোলো এবং সে তোমার সমস্যাগুলো বলো। এবং ইউটিউব থেকে যারা দেখছো এই সেশনটি, প্রত্যেকেই অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, অনেক হেল্প তোমরা পাবে এবং শেয়ার করে দেবে ভিডিওটা। তো ফার্স্ট হ্যান্ড যেহেতু শাবনুর আফরোজি তুলেছিলে, শাবনুর বলো তোমার কি প্রশ্ন রয়েছে, কি সমস্যা হচ্ছে এই মুহূর্তে প্রিপারেশনটা করতে। প্রয়োজনে মানে মাইকটা ওপেন করে এবং কি বলে ফেসটা ওপেন করে তুমি যদি বলো তাহলে অন্যদের দেখতে সুবিধা হবে, বলো। স্যার এমনি বলি, আমি পেড ব্যাচের স্টুডেন্ট আপনার। ওকে, কোথা থেকে বলছো? উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, হ্যাঁ। শাবনুর বলো এই মুহূর্তে কি সমস্যা তোমার হচ্ছে। স্যার এই মুহূর্তে আমার সমস্যা হচ্ছে, মানে আপনাদের আবার মক টেস্ট তোমার ভয়েসটা আই থিঙ্ক একটু ফ্ল্যাকচুয়েট করছে, তুমি বলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
স্যার বলছি মক টেস্ট গুলো আমি দিচ্ছি, বাট অনেক মার্কস মানে লাইক ম্যাথসে আমার নেগেটিভ মার্কস চলে যাচ্ছে, ফিজিক্সে, তারপর ইংলিশে অনেক সমস্যা হচ্ছে। তারপর পড়ছি কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো হচ্ছে না। ডেটটা চেঞ্জ করার পর আরো বেশি মোটিভেটই হতে পারছি না। আচ্ছা, তো আমি যখন স্লাইডে প্রেজেন্টেশনটা দেবো সমস্তটার কিন্তু আনসার থাকবে। যারা মিটিংয়ে আছো প্রত্যেককে বলবো শেষ পর্যন্ত থাকবে, আমরা বেশি সময় নেব না, চেষ্টা করব আমরা মানে 30 মিনিটের মধ্যে এটা শেষ করে ফেলার। তো সেই জায়গা থেকে বলবো যে তোমার প্রথম কথা যে ডেটটা বাড়িয়ে দেওয়ার পরে টেক ইট অ্যাজ আ অপরচুনিটি, ঠিক আছে, অপরচুনিটি হিসাবে নাও। এবং দ্বিতীয়ত এই যে সময়টাকে টাইমটাকে কীভাবে ম্যানেজমেন্ট করবে সেই জিনিসটা আমরা ধাপে ধাপে পরবর্তীতে স্লাইডে আসব। এবং মক টেস্টের যে বিষয়টা বলি, মক টেস্টে তোমরা যেটা করবে যে মক টেস্ট দেবে এবং মক টেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা হচ্ছে এটার সঙ্গে সঙ্গে কোন জায়গা থেকে ভুল হচ্ছে, নেগেটিভ মার্কিং কোন চ্যাপ্টারগুলো থেকে পাচ্ছি, এটা একটু নোট ডাউন করতে থাকবে এবং সেই অ্যাকর্ডিংলি সেই চ্যাপ্টারগুলো একটু ভালো করে পড়বে। ইউটিউবে যদি তোমার ম্যাথে হচ্ছিল, ম্যাথে টাইম অ্যান্ড ওয়ার্ক দেখবে, একটা ভিডিও দেখবে ছোট্ট, অনেক ভালো ভালো স্যার আছে ইউটিউবে, তারা ভালো রিয়েলি পড়ান, তাদের ভিডিও দেখবে, দেখে সেটাকে প্র্যাকটিস করবে। ম্যাথ কিন্তু প্র্যাকটিস করতে হবে, সর্বোপরি পড়ার টাইমটাকে বাড়াতে হবে। শাবনুর, আই হোপ তুমি আমার আনসারটা পেয়েছো। নেক্সট কে একজন হাত তুলেছিলে, তুমি হাত তোলো এবং তোমার প্রশ্নগুলো বলো। রাজিয়া ইসমিন মেবি, ঠিক আছে, আর 9 জনকে আমরা নেব। স্যার সেন্টার কি চেঞ্জ হবে এক্সামে? আচ্ছা, সেন্টার অবভিয়াসলি চেঞ্জ হবে কি হবে না, ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন WBJEE বোর্ড, ঠিক আছে। নতুন অ্যাডমিট প্রত্যেককে ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাকর্ডিংলি কিন্তু তোমাদের ওখানে সেন্টার যেটা লেখা থাকবে সেই হিসাবে পরীক্ষা দিতে যেতে হবে। নেক্সট, এক্সাম রিলেটেড কোনো প্রশ্ন থাকলে বলো, যে পড়তে কি সমস্যা হচ্ছে। দেখো ম্যাক্সিমাম চ্যানেলে কি পড়বে সেটা তোমরা সব জায়গায় পেয়ে যাবে, কিন্তু কিভাবে পড়বে সেটা কিন্তু সব জায়গায় তুমি পাবে না। তার জন্য আজকে স্টুডেন্টদের যে প্রবলেমটা হচ্ছে, কোর জায়গাতে আমরা টার্গেট করার চেষ্টা করছি। নেক্সট ওয়ান, রাজিয়া যদি আর কোনো প্রশ্ন থাকে বলতে পারো। ঠিক আছে স্যার। ওকে, নেক্সট ওয়ান। স্যার। হ্যাঁ, ফারিদা নাজরিন বলো। হ্যালো হ্যাঁ, স্যার, বলছি এখন তো যা কিছু পড়ছি সবকিছুই ভুলে যাচ্ছি, এবার কিভাবে পড়বো আপনি একটু ভালো করে গুছিয়ে দিন। আচ্ছা, আর কি এখন তো অত বেশি একদম মানে আগে তো বইগুলো যা পড়েছি যেভাবে বলেছিলেন, এখন তো অত বেশি পড়াও সম্ভব হবে না। একদম। হুম, একটু সাজেশন মক টেস্ট গুলো সবকিছু নিয়ে একটু গুছিয়ে বলে দিন কিভাবে পড়বো। আচ্ছা, এটাই তোমার শোনো, তুমি কোথা থেকে দেখছো? স্যার হরিশ্চন্দ্রপুর, মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্ট তো এএনএম জিএনএম ছড়াছড়ি, ঠিক আছে। মালদায় সমস্ত জিনিসে এএনএম জিএনএম সূত্রপাত হয় মালদা থেকে, সেটা ভালো হোক বা খারাপ, যাই হোক। তো এখন বিষয়টা আমি বলি, এখান থেকে একটা কুইক সলিউশন আমি দিচ্ছি। দেখবে আমার জানা দুটো স্টুডেন্ট ছিল, ঠিক আছে। একজনের নাম হচ্ছে নামটা আমার ওনার নাম হচ্ছে ফারিদা ইয়াসমিন, এই ফারিদার নামেই নাম, ঠিক আছে। ফারিদা ইয়াসমিন তার নাম। তার দিদিও কিন্তু মানে একজন স্কুল টিচার এবং সেও ম্যারিড এবং মানে সমস্ত শ্বশুরবাড়ি পড়তে বসলে অনেক সমস্যা হয়, সমস্ত ডিস্ট্র্যাকশনকে মেনটেন করে সে আমার কাছ থেকে বারবার ফোন করে শুনতো যে স্যার কীভাবে পড়বো আপনি একটু বলে দিন। সেই ফারিদা আবার আর একজন স্টুডেন্ট আছে আমাদের পেইড ব্যাচে, একজন স্টুডেন্ট আছে দেবলীনা, ঠিক আছে, এবং আরেকজন স্টুডেন্ট আছে হচ্ছে ইন্দ্রাণী। তো এরকম অনেক স্টুডেন্ট আছে। তো সেই ফারিদার কথা যদি আমি বলি, সে কিভাবে পড়তো, আরেকজন স্টুডেন্ট ছিল আমাদের, তার নাম হচ্ছে হেমরম। সেই হেমরমের কাছে কিন্তু সমস্ত ডিটেলস ছিল, সমস্ত সোর্স ছিল এবং ফিনান্সিয়ালি অনেক ডেভেলপ, অনেক বড় লোক যারে বলা হয়, তার কোনো কিছু অভাব ছিল না, কিন্তু তার একটাই অভাব ছিল, যেটা হচ্ছে তার নিজের ইচ্ছা শক্তির অভাব ছিল। অন্যদিকে ওই যে ফারিদা, সে যেভাবে পড়তো তার কিন্তু অনেক কিছুর মানে তার ডিস্ট্র্যাকশন ছিল, তারপরেও তার ইচ্ছা শক্তিটা ছিল। তাই এই মুহূর্তে আমি বলবো দুজন দুইভাবে পড়তো। একজন জোরে জোরে পড়তো, এই যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর বলা হয়, শরীরের সব থেকে বড় হাড়ের নাম ফিমার, এইভাবে উচ্চারণ করে করে বলতো। আর একজন যে ফারিদা, সে কিভাবে পড়তো, সে ওই যে লেখাটা কুইকলি দেখতো এবং দেখার পর সেটাকে স্ক্যান করে, বারকোড স্ক্যানারের মতো স্ক্যান করে সে কিন্তু মেমোরাইজ করে নিতে পারতো।
তোমার ব্রেনের মধ্যে দিনের মধ্যে যত কথা তোমার মনের সঙ্গে হয় তত কথা কি তোমার লোকের সঙ্গে হয়? প্রত্যেকে রিলেট করতে পারবে? নিশ্চয়ই হয় না। তাই মনে রাখবে, মন বলে কিছু হয় না, এটা হচ্ছে ইটস অল অ্যাবাউট আওয়ার মাইন্ড। চিন্তা একমাত্র শরীরের মধ্যে যে অঙ্গটা করতে পারে তার নাম হচ্ছে ব্রেন। মন কখনো চিন্তা করতে পারে না। আমরা বলতে বলতে এটা আমাদের একটা মুদ্রা দোষ হয়ে গেছে। তো এখন এটা আমাদের বিষয় যে মুंह से মাইন্ড ज़्यादा चलता है। তুমি যদি একটা লেখাকে দেখো, যত তাড়াতাড়ি পড়তে পারবে, সেই লেখাটাকে যদি বলতে পারো, সব শব্দগুলো তো মুখের ভোকাল কর্ড দিয়ে উচ্চারণ করতে হবে, তো সেটা কিন্তু তত স্পিড হবে না। আলটিমেটলি যদি দেখা যায় 24 ঘন্টা যদি মুখ দিয়ে বলো আর 24 ঘন্টা যদি মাইন্ড রিড করো, তাহলে দেখা যাবে আলটিমেটলি তোমার মাইন্ড রিডে অনেক পড়া বেশি পরিমাণে হবে। তাই এখন তোমরা আর কেউ ছোট নেই, ইউ আর ওয়েল এনাফ ম্যাচিওর্ড। তাহলে তোমাদেরকে কি করতে হবে? মাইন্ড রিডিং করতে হবে। একটা লেখা তুমি দেখছো এইভাবে, লেখাটা তোমাকে মাইন্ড রিড করতে হবে, কি আছে ফোকাস করতে হবে। আমরা যখন ছোটোবেলা পড়তাম, ধরো আমরা দেখছি পড়তে পড়তে কিছু বহুত টাইম লাগে এই শব্দটাকে আমরা পড়বো। ছোটোবেলা পড়লে কীভাবে পড়তাম? পড় পড় তয় করতে পড়তে 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 ব হয়শ্রুত বহুত পড়তে পড়তে বহুত, এইভাবে আমরা পড়তাম, রাইট? কিন্তু আমরা যখন বড় হয়েছি ওই লেখাটা কিন্তু আমরা আর উচ্চারণ করি না, আমরা ডিরেক্ট থেকে বুঝতে পারি পড়তে পড়তে বহুত টাইম লাগে। যে ব্যাপারটা বলতে চাইছি প্রত্যেকে একটু মনোযোগ সহকারে শুনবে। স্বামী বিবেকানন্দ তিনি লিখছেন তার একটা বিখ্যাত বইতে, স্বামী বিবেকানন্দ একদা মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দর কাছে গেছেন। তিনি দেখছেন তিনি মানে এনসাইক্লোপিডিয়া পড়ছেন। এনসাইক্লোপিডিয়াটা কি? তোমরা এখন যেমন অনলাইনে উইকিপিডিয়া আছে না, সমস্ত পৃথিবীর ডেটা তার মধ্যে আছে। তো এনসাইক্লোপিডিয়া এর এই যে 9টা খণ্ড তখন ছিল, সেই 9টা খণ্ড এক একটা এরম এরম মোটা মোটা, যেটা একটা সিঙ্গেল মানুষের পক্ষে ওই 9টা খণ্ড পড়ে শেষ করা কখনো পসিবল নয়। সমস্ত ডেটা তার মধ্যে আছে। তো স্বামী বিবেকানন্দ সেটা পড়ছেন, শরৎচন্দ্র গিয়ে দেখছেন যে স্বামী বিবেকানন্দ সেটা পড়ছে। মজার বিষয় হচ্ছে শরৎচন্দ্র গিয়ে বলছে, স্বামীজি আপনি এতগুলো জিনিস পড়ছেন, আপনি কিভাবে সমস্ত জিনিস মনে রাখছেন বা কিভাবে আপনি পড়ছেন, কি মনে থাকছে? স্বামী বিবেকানন্দ বলছে, দেখো আমার 3টে খণ্ড অলরেডি পড়া ডান, তুমি ওখান থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো পৃষ্ঠা থেকে আমাকে প্রশ্ন ধরো, আমি এটা তোমাকে বলে দেব। এবং শরৎচন্দ্র সেটা করলেন। কি করলেন? বইটা খুললেন, খুলে যে কোনো একটা পৃষ্ঠা থেকে র্যান্ডমলি তাকে প্রশ্ন করলেন। মজার বিষয়, অলৌকিক বিষয়, স্বামী বিবেকানন্দ শুধু ওই চ্যাপ্টারটা ওই পড়াটা বললেন তা নয়, একেবারে কোন পৃষ্ঠায় কোন লাইনে কমা দিয়ে কি আছে সেটা পর্যন্ত তুলে দিয়ে বলে দিয়েছে। শরৎচন্দ্র তো একেবারে ক্রাশ খেয়ে গিয়েছে স্বামী বিবেকানন্দের উপরে, পুরো কমপ্লিটলি একেবারে ফিদা। বললো হাউ ইটস পসিবল? স্বামী বিবেকানন্দ তো সেখানে বলছেন যে যা কিছু তুমি করছো এটা কমপ্লিটলি ডিপেন্ডস করছে তোমার ইন্টেন্সিটি অফ ফোকাস, তোমার মনোসংযোগ কতটুকু সেটার উপর ডিপেন্ড করছে। ইভেন স্বামী বিবেকানন্দের একজন মহৎ শিষ্য বলা যায় এবং যিনি তার জীবন আদর্শ সেটার উপরে পরিচালনা করেছেন, স্বামী সর্বপ্রিয়ানন্দজি। আমার অ্যাডভাইস থাকলো প্রত্যেকে ইউটিউবে গিয়ে এনার কথাগুলো শুনবে। উনি যথেষ্ট আমি তো ওনার আমার বলতেও নিজের ছোট বলে মনে হচ্ছে, ওনার একটা নখের তুল্য আমি না, কিন্তু বলতে চাইছি আমার মুখ থেকে শোনা বা অন্য কারো কাছ থেকে শোনার থেকে ওনার কথা ডিরেক্ট শুনবে, দেখবে অনেক বেশি কার্যকারিতা এর মধ্যে পাবে। তাহলে ভাই বাসে না, ভালো সৎ মানুষদের সঙ্গে থাকলে একটা ভাই বাসে। তাই উনি এক জায়গায় বলছেন যে উনি যখন হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ছেন, সেখানে আইআইটি জেইর যে সেকেন্ড র্যাঙ্কার, সেই সেকেন্ড র্যাঙ্কার এক জায়গায় বইতে একটা ক্লাসে বসে পড়ছেন, এবং আইআইটি জেইর যে র্যাঙ্কার হয় যারা, তারা সারা ভারতবর্ষে বহু স্টুডেন্টের মধ্যে কম্পিট করে সেখানে যায়। তো একদা ওই সর্বপ্রিয়ানন্দজি ক্লাসের পাশ দিয়ে যাচ্ছে এবং উনি বলছে আমি ওই দিন বুঝতে পেরেছি কেন উনি সেকেন্ড। তখন তিনি বলছে যে ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে ওই ব্যক্তি পড়ছে এবং সেখানে বইটা সামনে খোলা রয়েছে এবং তিনি একেবারে ফুল ফোকাস দিয়ে পড়ছে। উনি যেতে যেতে ক্লাসের বাইরে থেকে পড়ছে, কি পড়ছো, ঠিক আছে? তখন উনি শুনতে পায়নি, কাছে গেল, গিয়ে বলছে বাবা কি পড়ছো তুমি, হ্যাঁ যে ভাই কি পড়ছো তুমি? তখনও উনি কোনো নো রেসপন্স। ইভেন উনি ওনার পা ধরে এরকম নাড়া দিচ্ছে এরমভাবে যে কি পড়ছো,
তখনও নো রেসপন্স। আশ্চর্য হয়ে গেছে যে কি মানে মানে আদেও সেন্সে আছে। যখন বইটা ধরে টান দিয়েছে তখন তিনি চমকে উঠেছে। তো উনি কোন লেভেলের ইন্টেন্সিটি অফ ফোকাসে গিয়েছে, তারপর ওনার ওই পড়াটা হয়েছে। উনি ওই জায়গায় চলে গেছে। পড়লেই হবে না, বই খাতা সামনে সবাই দেখছে পড়ছে, কিন্তু তোমার মন জানে তুমি কতটা পড়ছো। এই জায়গাটায় তোমাদেরকে কাজ করতে হবে। তাহলে যেটা পড়বে মুখস্থ থাকবে, এবং যেটাই পড়বে একবারেই তোমার মানে সেটা কভার হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, স্বামী বিবেকানন্দ কি করতেন, ওই এনসাইক্লোপিডিয়া তিনি কিভাবে শেষ করেছেন, এটার একটাই কারণ হচ্ছে উনি আমরা যেরকম ছোটোবেলা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়তাম, তারপরে একটা সেন্টেন্সকে একবারে দেখে পড়তে পারি, উনি পড়তে পড়তে নিজেকে এতটাই উন্নত করেছিলেন, উনি একটা প্যারা দেখে প্যারাটাকে স্ক্যান করে নিতে পারতেন, যে কারণে উনি এত ফাস্ট পড়তে পারতেন। এটা চেষ্টা করতে হবে, একদিনে আসবে না। সুতরাং এখানে যেটা তোমরা করতে পারো, যেটাই পড়বে ফুল ফোকাস দিয়ে পড়বে। আশা করি ফারিদা নাজরীন তুমি বুঝতে পেরেছো। আমরা একাডেমিক সেকশনেও আমরা যাব পরবর্তীতে। নেক্সট কারোর কোনো প্রশ্ন থাকলে বলো। আর 15 মিনিট মতো টাইম আছে, 1:12 বাজে, তো আমাকে বলো। নেক্সট, হ্যাঁ রাজিয়া ইয়াসমিন বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে স্যার ক্যাটাগরি 2 মার্কসের কিছু কোশ্চেন প্র্যাকটিস করা খুব ভালো হতো স্যার। ক্যাটাগরি 2 এর কোশ্চেন প্র্যাকটিস এক্ষেত্রে আমাদের তোমরা যেটা করবে, এর বেস্ট প্র্যাকটিস সোর্স আমি নয়, বেস্ট প্র্যাকটিস সোর্স হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সেটাকে দেখবে, আমরা সেখান থেকে জিস্ট করে সাজেশান তৈরি করেছি। অনেকে সাজেশান নিয়েছো, ঠিক আছে, অনেকে সাজেশান নিয়েছো, অনেকে নাওনি। তো যারা নাওনি, যাদের সামর্থ্য আছে তোমরা নিতে পারো, ঠিক আছে। তো সেটা তোমাদের অনেকাংশে সাহায্য করবে, এবং সঙ্গে সঙ্গে মক টেস্ট এটাও দিতে পারো। ওকে, এখান থেকে তোমরা কিন্তু ক্যাটাগরি 2 এর আনসার কোশ্চেন পাবে। নেক্সট, 30 জন এখানে আছো, বলো। 200-250 জনের ওপরের গ্রুপে আমাদের পেজে আমরা মেসেজটা দিয়েছিলাম, সবাই হয়তো উপস্থিত থাকতে পারেনি। সুতরাং শুভশ্রী দাস, তুমি কি কিছু বলবে? এস কে আনারুল, জেবা দাস, বলো। যদি কারো কিছু বলার না থাকে তাহলে কিন্তু আমরা ডিরেক্ট ওই সেশনে চলে যাব। সুতরাং ফাস্ট ফরওয়ার্ড আমাকে একটু বলো যে কি প্রবলেম তোমার পড়তে গিয়ে হচ্ছে। আচ্ছা, আনারুল তুমি কোথা থেকে ক্লাস দেখছো? স্যার মালদা থেকে। মালদা থেকে। তোমার প্রিপারেশন কেমন চলছে? স্যার ভালোই চলছে, আচ্ছা, একটু স্যার ডিমোটিভেট সময় সময় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, স্যার একটু একটু সময় সময় ডিমোটিভেট হয়ে যায়। ডিমোটিভেট হয়ে যাও, এটা হওয়াটা স্যার স্বাভাবিক। স্যার এইটাই কি কোশ্চিন আউট হয়ে যায় কিনা স্যার, এইটার জন্যই অনেক ডিমোটিভেট হয়ে যায় দেখো, মানুষ। সেটা তোমার পার্ট না। এখানে আমি একটা কথা বলছি, সারা জীবন মাথায় রাখবে। একবার একটা জঙ্গল ধরে গিয়েছিল, ঠিক আছে, একটা জঙ্গল ধরে গিয়েছিল, মানে আগুন লেগে গিয়েছিল দাবানল হয়ে, ঠিক আছে মিঠু, আমি আসছি তোমার কাছে। তো জঙ্গলটা ধরে যাওয়ার পরে মানে সেখানে পুরো সব জায়গা থেকে জল, বৃষ্টির জল আসলেই একমাত্র সেই জঙ্গলটা থামা সম্ভব। কিন্তু সেই জায়গাতে একটা চড়ুই পাখি, সে ওখান থেকে গিয়ে ওই পাশের সমুদ্র থেকে ঠোঁটে করে জল এনে এনে ওর উপরে দিচ্ছে, এবং সে তার টিমকে বলছে যে তুমি চলো সবাই মিলে আমরা যাই, ওই জল নিয়ে এসে এখানে দিই। তো সেইটা দেখে কাক সব থেকে চালাক, ঠিক আছে, তো তুমি একটু মিউট করো, আমি বলছি শোনো। কাক সব থেকে চালাক, তো কাক কি করলো, আনারুল মিউট করো। কাক কি করলো, কাক দেখে দেখে হাসছে। কাক দেখে দেখে হাসছে, বলছে হ্যাঁ হ্যাঁ, মানে এত এই আগুন জ্বলছে আর ও ওখান থেকে চঞ্চুতে করে জল এনে নেবে, এই আগুন জীবনে নেবে, হাসছে। সেই জায়গাতে চড়ুই পাখি বলেছিল যে দেখো, আগুনটা আমি নেভাতে পারবো কি না সেটা আমার হাতে নেই, কিন্তু যতটুকু আমার হাতে আছে, আমার ক্ষমতা অনুযায়ী আমি ওই জলটাকে তুলে এনে যদি এখানে দেই, একটা বিন্দু হলেও আগুনটা নিভবে। আফটার ডেথ আমি ভগবানের কাছে বলতে পারবো যে না, আগুন হয়তো আমি নেভাতে পারিনি ঠিকই, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করেছিলাম। এরকমভাবে ওই চড়ুই পাখির পুরো ঝাঁক
নেমে গিয়েছিল এবং চড়ুই পাখির বুকের চঞ্চুর জলে কিন্তু ওই দাবানল থেমে গিয়েছিল। এটা অলৌকিক ঘটনা, তাহলেও কিন্তু এটা এখান থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। তো ব্যাপারটা কোশ্চেন আউট হবে কি 1.5 লাখ টাকা নিয়ে প্রশ্ন ফাঁস করে দিচ্ছে, দ্যাট ইজ নট ইউর ম্যাটার অফ কনসার্ন। হোয়াট ইউ ক্যান ডু, ফোকাস অন দ্যাট থিংস। তুমি যেটা করতে পারবে ফোকাস দিয়ে পড়ো, পড়ে তারপর তুমি যাও, যেন পরীক্ষা সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়, তুমি যেন সেখান থেকে সাকসেস হয়ে বেরিয়ে আসতে পারো, এই জিনিসটা। আচ্ছা, এরপর এমজি কে একজন মোহাম্মদ মেবি তুমি বলেছিলে, তুমি বলো তুমি কিছু বলতে চাও কিনা। হ্যাঁ, মিঠু মোহাম্মদ, হ্যাঁ বলো। স্যার কোশ্চেন আউট হয়ে গেছে বলে কি কোশ্চেন কঠিন হবে? আচ্ছা, আর কিছু? না স্যার। আচ্ছা, এই বিষয়টা বাবা আমিও জানি না, আমার ওই বোর্ডের সাথে হাত নেই, বা ওই যারা পাচার করে তাদের সাথেও হাত নেই, ঠিক আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে পারি, কোশ্চেন আউট হয়ে গেছে কি জানি না, যায়নি, সেটা কমপ্লিটলি বোর্ডের উপর ডিপেন্ড করছে। তোমাকে যেমনভাবে প্রশ্ন হোক না কেন, হ্যাঁ, যদি আউট না হয়েও স্ট্রং প্রশ্ন হতো, তাহলে কি তুমি কিভাবে প্রস্তুতিটা নিতে, সেই জায়গাতে ফোকাস করো। আমি আবার ওই একই রিলেটেড কোশ্চেন, ব্যাপারটা হচ্ছে বাজ পাখির মতো ইন্টেনশন রাখো যে বৃষ্টি যতই হোক আমি মেঘের উপর দিয়ে উঠবো, তাহলে বৃষ্টি আমার গায়ে পড়বে না। তাই প্রিপারেশনটাকে সেই লেভেলকে নিয়ে যেতে হবে যাতে প্রশ্ন যতই কঠিন হোক সিলেবাসের মধ্যে তো থাকবে, তাহলে যেন তোমাকে বোল্ট আউট না করতে পারে। ওকে, নেক্সট শ্রেয়া নন্দী, তুমি কিছু বলবে? তোমার প্রিপারেশন কেমন চলছে? আমার কিছু বলার নেই, আমার কোনো অসুবিধা হয়নি, এখন আমি সব রিভিশন দিচ্ছি তো। আচ্ছা, ওকে, তাহলে এই 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 তোমাদের প্রশ্নগুলোই আই থিঙ্ক রিপিট হবে, এবং এটাই আমি আসবে এবার ঘুরে ফিরে। আমরা চলে যাচ্ছি সঠিক মানে আমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেটাতে যাচ্ছি। প্রত্যেকে একটু মন দিয়ে তোমরা প্রত্যেকে একটু শোনো বা দেখার চেষ্টা করো কিভাবে তোমরা প্রিপারেশনটা নেবে, এটা হচ্ছে আমাদের মেন বিষয়। চলো, তো ফার্স্ট অফ অল আমরা জানবো যে হাউ টু স্টাডি, হোয়াট টু স্টাডি, কি পড়তে হবে আমরা সবাই জানি, কিন্তু হাউ টু স্টাডি এই জিনিসটা কিন্তু আমরা বেশিরভাগ স্টুডেন্টরা জানি না, 90% স্টুডেন্ট আমরা বলতে পারি। ওকে, তো কিভাবে স্টাডিটা করতে হবে একটু প্রত্যেকে তোমরা হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকে খাতা পেন নিয়ে লিখে রাখবে হাউ টু স্টাডি লাস্ট মিনিট। একটা স্টুডেন্ট অনেক সময় আশাহত হয়ে পড়ে এবং সে কি বলা যায় মানে হেল্পলেস হয়ে পড়ে, তাই সে যে হেল্পগুলো চায় তার উপর থেকে আমি একটা ক্ষুদ্র প্রচেষ্টা করার চেষ্টা করেছি। আর এখন আর কারোর কোশ্চেন নেওয়া হবে না, হাত তুলো না, তো এটা নেওয়ার চেষ্টা করেছি, এটা প্রত্যেকে লক্ষ্য করো। ফার্স্ট অফ অল এজেন্ডাটা কি, আমরা সূচিপত্র কি মানে এই মানে এর মাধ্যমে কি বোঝাতে চলেছি বা কোন জিনিসগুলোকে আমরা টার্গেট করতে পারবো, সেটা ফার্স্ট অফ অল আমাদের লো মোটিভেশন। স্টুডেন্টদের মধ্যে 1 নম্বরে যেটা থাকে লো মোটিভেশন, আমি কি পারবো, দেখা যাক, এত ভালো স্টুডেন্ট, এত লোক পরীক্ষা দিচ্ছে, আমার দ্বারা কি হবে, এই একটা লো মোটিভেশন, সেটা কিভাবে তুমি বুস্ট করবে। দ্বিতীয়ত দেয়ার আর টু মেনি ডিস্ট্রাকশন, তোমরা যখন পড়তে বসছো অনেকগুলো ডিস্ট্রাকশন তোমাদেরকে এসে বাধা দিচ্ছে। তোমরা বললে এর মধ্যে কিন্তু চাইলে একদম মেন টপিকে যারা কথা বলবে তারা বলতে পারো, ঠিক আছে, এমন নয় যে স্যার কোশ্চেন কি ফাঁস হবে, এই প্রশ্ন নয়। তো দেয়ার আর টু মেনি ডিস্ট্রাকশনস আর দেয়ার, যেটা তোমরা অনেকে ফিল করেছো, পড়তে বসছো ওদিক থেকে রান্নাঘর থেকে ঝপাত করে একটা থালা পড়ছে, ঠিক আছে, একটা মানসিকতাটা ওইদিকে চলে যাচ্ছে, যেটা মানে আমি রিয়েল লাইফে আমাদের মধ্যবিত্ত স্টুডেন্টদের হয়ে থাকে। পড়তে বসছো, মা বলছে একটু দোকানে যা 2টো ডিম নিয়ে আয়, রান্নার কিছু নেই। পড়তে বসছো, তোমার ছোট ভাই বা বাড়ির অন্য কেউ এসে বলছে কিরে ওই জায়গায় কি যাবি। তো দেয়ার আর সো মেনি ডিস্ট্রাকশনস, এগুলোকে হাউ ইউ কন্ট্রোল দেম দোজ ডিস্ট্রাকশনস। তারপর হচ্ছে কি ইউ হ্যাভ ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং, কনসেন্ট্রেশন করতে তোমার ডিফিকাল্টি হচ্ছে, পড়তে বসছো ডিস্ট্রাকশনটাকে দূরে সরিয়ে যে জায়গাটায় তুমি পড়তে বসছো, ঠিক আছে, তো যে জায়গাটায় তুমি ডিস্ট্রাকশন তোমার হচ্ছে সেই কনসেন্ট্রেশনটাকে তুমি কিভাবে করবে। ইউ হ্যাভ
ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং। তারপর আসছি ডিফিকাল্টি রিমেম্বারিং। মানে পড়ছো কিন্তু পড়ার পর মনে থাকছে না। কিন্তু স্বামী বিবেকানন্দর কিভাবে মনে থাকতো? তোমরা বলবে স্যার আমরা কি স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে একটাই। ব্যাপারটা তিনিও বলেছেন যে তোমরাও চাইলে আমার মতো মনে রাখতে পারবে, তোমরা সেই যে জিনিসটা করা দরকার তোমরা করো না, সেই কারণে তোমরা মনে রাখতে পারো না। কোন লেভেলে পড়লে আমরা মনে রাখতে পারবো সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে আমরা যখনই যেটা পড়ি ফুল কনসেন্ট্রেশনের সাথে পড়তে হবে, অল লাইন থ্রু পড়তে হবে আমাদেরকে, এবং আমাদেরকে কি করতে হবে যে যেটাই পড়ি সেটাকে মাল্টিপল টাইমস রিকল করতে হবে। মনে করো আমি একটু একদম ছেলে মেয়েদের খুব একটা প্র্যাকটিক্যাল ব্যাপারে বলে যাচ্ছে। অনেকেই এখানে কেউ না কেউ কাউকে ভালোবাসো, তাই না? অনেকের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে। তো পড়ার সময় তোমার ওটা একটা ডিস্ট্রাকশন, কিন্তু ওখান থেকে যে ভালো শিক্ষাটা তোমরা নিতে পারো, তোমাদের ম্যাক্সিমামই দিনের মধ্যে মনে পড়ে তার কথা, তাই না? যে মানে কি করছে, কি খাচ্ছে দাচ্ছে, এসব এটা মনে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে বারবার মনে পড়ার কারণে সে কিন্তু তোমার সাবকনশিয়াসে চলে যায়। তুমি কাজ করছো, মন দিচ্ছ না, তারপরে মনে পড়ে যাচ্ছে। কেন? তুমি সেই জিনিসটাকে লাভ করো। ঠিক সিমিলারলি তুমি যদি তোমার পড়াটাকে লাভ করো, তুমি যাই করো না কেন তোমার মাইন্ড ওটা অটোমেটিক্যালি অ্যালার্মের মতো আসতে থাকবে। তাই অবশ্যই রিমেম্বার করবে পড়ার জিনিসটাকে। আর পড়তে বসে তোমার মাথায় যদি ওই কুতুবপুর নিবাসী জনাব আব্দুল হকের পুত্র বা কন্যা মাথার মধ্যে ঘোরে, তারা কিন্তু তোমার পড়া হবে না। তাই যতটুকুনি সময় পড়বে রিড অ্যাটেন্টিভলি। ল্যাক অফ রাইট রিসোর্সেস। তোমরা রিসোর্স পাও না অনেকে, যারা আর্থিক সামর্থ্য আছে তারা অনেকের কাছ থেকে পেইড ব্যাচ নিচ্ছ, অনেকের কাছে পড়ছো, বাট যারা সময়ের কারণে হোক বা আর্থিক কারণে হোক মানে কারোর কাছে পেইড ব্যাচ নিতে পারোনি, তারা অনেক সময় ল্যাক অফ রিসোর্সেস পাওয়া যায় যে মানে কোন জায়গা থেকে পড়বো। তাদের জন্য বেস্ট কয়েকটা জিনিস আমি বলি এএনএম জিএনএমের জন্য, যে তোমরা বেস্ট রিসোর্স হচ্ছে ইউটিউব চ্যানেল বেস্ট রিসোর্স। এই ইউটিউব চ্যানেল থেকে এএনএম জিএনএম তো দূরের কাছের কথা, নিট পরীক্ষা, ডাব্লিউবিসিএস পরীক্ষা এবং ইউপিএসসি পরীক্ষা পর্যন্ত ক্র্যাক করা সম্ভব যদি তোমার মানে সব সোর্স এখানে আছে। কিন্তু দেখতে হবে আমি কোথা থেকে পড়ছি, সেটা ইম্পর্টেন্ট, এবং আমি কি পড়তে পারছি কিনা এখান থেকে দেখে, আমি ডিস্ট্র্যাক্ট হচ্ছি কিনা। যদি সেটা ঠিক করতে পারো তাহলে এখান থেকে ইউটিউব চ্যানেল হলে পৃথিবীর সমস্ত মাস্টার তোমার হাতের মুঠোয়। কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান করাতে পারবে না, আমিও করাতে পারবো না। তাই যারা ইউটিউব থেকে পড়ছো, তারপরেও মানুষ পেইড ব্যাচে পড়ে কেন? একটা এনভায়রনমেন্টের মধ্যে আসার জন্য। সুতরাং পরিবেশ ডিপেন্ড করে। তাহলে সোর্স তোমার এখানে, ক্লাস 9 এবং 10-এর বইটা তোমাদের পড়তে হবে, এবং এর সঙ্গে তোমাদের কি করতে হবে, এর সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার ছায়া প্রকাশনী এবং তোমার সাঁতরা পাবলিকেশন, এই ধরনের যে প্র্যাকটিস বুকগুলো আছে সেগুলো বেশি বেশি করে পড়তে হবে। আর কি লাগবে? তাহলে রিসোর্স তোমরা কোথা থেকে পাবে বলে দিলাম, এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতে পারো, সেখানেও ক্লাস আছে এএনএম জিএনএম প্লেলিস্ট, সেই প্লেলিস্টটাও তোমার একটা অন্যতম রিসোর্স, এএনএম জিএনএম প্লেলিস্ট। সব ভিডিওগুলো খাতায় লিখে লিখে পড়বে। পরবর্তীতে আসছি স্ট্র্যাটেজিক প্ল্যান। স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি? একটা সুপরিকল্পিত সুকাঠামো একটা পরিকল্পনা লাগবে যে এই কদিন হাতে আছে এইগুলো শেষ করতে হবে, প্রত্যেক দিন এইগুলো পড়বো, এই প্ল্যান তোমার থাকা লাগবে, এটা তৈরি করতে হবে। টাইম ম্যানেজমেন্ট ইস্যু প্রত্যেকের একটা জাতীয় সমস্যা। কিভাবে সময়কে পাস করব, ভাবছি জীবনবিজ্ঞানের প্রতি 1 ঘন্টা সময় দেব, কিন্তু এই 1 ঘন্টার মিডিলে আমার একবার যে টয়লেট করতে উঠছি, ভাবছি 3 মিনিটে টয়লেট করে আসব, কিন্তু আমার টয়লেট করতে সময় লাগছে, বা মানে ওই পারপাস আমার সময় চলে যাচ্ছে টোটাল আধ ঘন্টা, সময় বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তো এই যে টাইমকে কীভাবে ম্যানেজ করবে সেটাও আমরা এখানে আসব। ডোন্ট এনজয় দ্য সাবজেক্ট ইউ আর স্টাডিং। সমস্যা কেন হচ্ছে? তুমি যে সাবজেক্টটাকে পড়ছো সেটাকে এনজয় করছো না, যার ফলে তোমাকে এনজয় করতে হবে। নচিকেতার একটা গানের লাইন একটা ছেড়েছে, জয় গুরু এনজয় গুরু। তো প্রত্যেকে তুমি যদি এনজয় করতে পারো তাহলে তুমি জিতবে, সেই গুরু জিতবে, এবং তুমি যদি এনজয় করতে পারো তাহলে তুমি আলটিমেটলি একটা গুরু হতে পারবে। তাই লাভ দোজ থিংস হোয়াট এভার ইউ আর ডুইং। পুরা সিদ্ধার্থ শেখারো, মনে করো এটা আমার লাস্ট এএনএম জিএনএম, এইবারে আমাকে পাস করতেই হবে, তাহলে এই বিষয়কে আমরা টপিক করব। ফার্স্টে আমরা আসছি টাইম ম্যানেজমেন্ট।
হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম। ফার্স্ট অফ অল, তোমরা প্রত্যেকে শুনছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তাহলে একটু মানে এখান থেকে তোমরা কোনো প্রশ্ন জাগলে আমাকে বলবে। হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট টিপস ফর লার্নার্স, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। সেট লং টার্ম গোল। লং টার্ম গোল মানে কি, আমার হাতে সাপোজ আর 10 দিন আছে, এই 10 দিনের মধ্যে আমার প্রত্যেক দিন আমি 10 ঘন্টা করে পড়বো, তাহলে 10 ইন্টু 10 কত? এটা হবে আমার 100 ঘন্টা আমার পড়া হবে, তাই তো? তাহলে এইভাবে আমাকে মাথায় রাখতে হবে, লং টার্ম গোল আমাকে মাথায় রাখতে হবে। ইটস হার্ড টু রিচ ইউর ডেস্টিনেশন, এটা কঠিন তোমার লক্ষ্যে পৌঁছানো। ইফ ইউ ডোন্ট নো হোয়ার ইউ আর গোয়িং, তুমি যদি না জানো যে তুমি কোথায় যাচ্ছ, সেট শর্ট টার্ম গোলস হুইচ উইল লিড ইউর লং টার্ম গোলস। কেমন? তোমাকে যদি বলি বাবা একটা পাউরুটি আছে, এই পাউরুটিটা তুমি খেয়ে ফেলো, তুমি চার মধ্যে ডোবালে নরম হয়ে গেল, গালের মধ্যে দিয়ে দিলে আর দম নিতে পারবে না। কিন্তু ওই স্লাইডটাকে তুমি যদি এরমভাবে ব্রেক করো, ব্রেক করে করে এক একটা করে নাও, নিয়ে তুমি প্রথমে এটাকে চার মধ্যে ডুবিয়ে, 4 কাপে ডুবিয়ে তারপরে তুমি যদি খাও, তাহলে কিন্তু তুমি খেতে পারবে এরমভাবে। এরম কেন? এরম 3-4টে পাউরুটি তুমি একসঙ্গে খেয়ে নেবে, কোনো মালুম হবে না। ঠিক না বেঠিক? আমার সাথে একমত তোমরা? হ্যাঁ স্যার। তাহলে আমাদের কাজের ক্ষেত্রেও সেটা, কাজের ক্ষেত্রেও সেটা যে আমরা স্লাইড ব্রেকিং করব, যে আজকে আমি জীবন বিজ্ঞানের এই প্রথম টপিক, ভৌত বিজ্ঞানের সেকেন্ড টপিক, অঙ্কের টাইম অ্যান্ড ডিস্টেন্স, হ্যাঁ, তারপরে জিকের হচ্ছে ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ বা হচ্ছে গুরুত্বপূর্ণ লেখক এবং তাদের ছদ্মনাম, এই জিনিসগুলো আমি আজকের টাইমে কমপ্লিট করব। সেটাকে তোমাকে লিখে রাখতে হবে, তারপর তাহলে তোমরা এই জিনিসটা ম্যানেজ করতে পারবে। প্রায়োরিটাইজ, তুমি 10টা জিনিস লিখলে। ডিসাইড হোয়াট টাস্ক নিড টু বি অ্যাকমপ্লিশ ফার্স্ট, কোন কাজটা তোমাকে আগে করতে হবে সেটাকে প্রায়োরিটাইজ করতে হবে। তোমাকে বিয়ে বাড়ি তুমি খেতে গেলে, তুমি কি প্রথমে চাটনি দিয়ে মেখে ভাত খাও? নিশ্চয়ই খাও না। প্রথমে তুমি কি দেয়, ওই লুচি মতো, আর তারপরে ওই ছোলার ডাল দেয়, ঠিক আছে? তো ওইটা স্টার্টার মেনু দিয়ে আমরা প্রথম শুরু করি, তারপরে মেন কোর্সে আসি, তারপরে মাংস, ভাত, ডাল, হ্যাঁ, বিরিয়ানি, যা কিছু হয় সেগুলোতে আসি। এগুলোকে প্রায়োরিটাইজ করছি, খাচ্ছি আমরা সবই, কিন্তু আমরা সেগুলোকে প্রায়োরিটাইজ করছি, এটাকে তোমার মাথায় রাখতে হবে। তাহলে দিস উইল হেল্প ইউর প্ল্যান ইউর উইক, তাহলে সমস্ত কাজগুলোকে সঠিকভাবে সম্পন্ন করতে এই প্রায়োরিটাইজ নামক জিনিসটা তোমাকে সাহায্য করবে। লাস্ট কী করবে? থার্ড অফ অল, ফাইন্ড ডেডিকেটেড স্পেস অ্যান্ড টাইম। এই ডেডিকেটেড স্পেস কথাটার একটা মূল্য আছে, আমি বারবার করে বলেছি তোমাদেরকে। কি সেটা? একটা নির্দিষ্ট জায়গা লাগে। মনে রাখবে, প্রত্যেকটা ধর্মগুরু তুমি যদি যাও, এই যে রামজি হিন্দু ধর্মের, ওই রামজি কি একজন ব্যক্তি? তাহলে রাম কি এমনিতেই রাম হয়েছে? তাকে কিন্তু কঠোর পরিশ্রম, কঠোর সাধনা করতে হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু নবী হওয়ার জন্য উত্তম একজন ব্যক্তি, তারপরেও কিন্তু তাকে দীর্ঘ বছর ধরে হেরা পর্বতের গুহায় গিয়ে তাকে কিন্তু কঠিন অধ্যবসায় করতে হয়েছে। তাহলে সেই সময় তিনি কিন্তু তিনি হাদিসে বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা জানি যে আমাদের ক্লিন শেভ, দাড়ি নয় গোপ কেটে রাখতে হবে, আমাদেরকে ওয়েল ট্রিমড হয়ে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে, সেটা কিন্তু তিনি জাতিকে বলেছেন। কিন্তু তারপরেও তিনি যখন হেরা পর্বতের গুহায় গিয়েছেন, তিনি কিন্তু তার দাড়ি বড় হয়ে গিয়েছিল, ঠিক আছে, কিছু একটা সার্টেন টাইম পর্যন্ত তিনি সেগুলোর দিকে খেয়ালই দেননি। তাহলে বলতে চাচ্ছি এটা, যেটা হোয়াট আই এম ট্রাই টু মিন, যে যদি তুমি ওই যে রামজি যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনারা কিন্তু একজন উত্তম ব্যক্তি, সেই উত্তম ব্যক্তিগুলোকেও জীবনে কিছু অ্যাচিভ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে, কঠোর সাধনা করতে হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করতেন বাড়ি বসে করবেন, তিনি কিন্তু করতে পারতেন, কিন্তু তিনি গিয়েছিলেন হেরা পর্বতের গুহায়। কেন গিয়েছিলেন? আর 5টা মানুষ যেটা করতে পারছে না সেটা তিনি করবেন বলে। তাহলে আর 5জন ব্যক্তি যদি এনএম জিএনএম ক্র্যাক করতে না পারে, তাহলে তোমাকে ক্র্যাক করতে হবে। সেই জন্য
তুমি তো তোমাকে বনে চলে যেতে বলছি না, তোমাকে একটা নির্দিষ্ট পড়ার জায়গা করো যেখানে তুমি পড়বে এবং আর 5টা মানুষ সেখানে যাবে না, এরম যাতে সুযোগ আছে পড়ো। দরকার হয় ছেলেরা মানে বাথরুমের মধ্যে গিয়ে পড়ো যাদের যদি সেরকম পরিবেশ থাকে, মাঠে চলে গিয়ে পড়ো যারা গ্রামে থাকো, ডিস্ট্রাকশন লেস এরিয়ায় পড়ো। একটা পায়রাও দেখবে যদি সে ডিম তৈরি করতে থাকে তাহলে সে কি করে, সে একটা ডিমের উপরে ওই জায়গায় বারবার দীর্ঘক্ষণ বসে থাকে, তবেই তো এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, তবেই তো তুমি সাধনায় সাকসেস হবে। এটা মাথায় রাখবে। এমন নয় যে আজকে এখানে, কালকে রান্না করে, কালকে মার পাশে বসে, কালকে খাটে যেখানে সবাই মিলে বসে গল্প হচ্ছে ওখানে গিয়ে মিডিলে আসরের মাঝখানে আমি পড়ছি, পড়া হবে না ভাই, মাথায় রাখবে। এবং টাইম, যারা সকালে উঠতে পারো, একদম প্রত্যেকটা ধর্মে একটা মুহূর্তের কথা বলা হয়েছে 3:15 থেকে এই সকাল, আমি যদি বলি সকাল একেবারে 7টা 7:30 পর্যন্ত সকাল, এই টাইমটা হচ্ছে ব্রহ্মা মুহূর্ত। প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ধর্মের যারা মানে সাধনা করে তারা কিন্তু এই ব্রহ্মা মুহূর্তটায় কাজে লাগে, কেউ ঘুমিয়ে থাকে না। আমিও মাঝে মধ্যে ট্রাই করি এখানে ওঠার, আবার কাজের জন্য আবার পরের দিন 7টা 8টা হয়ে যায়, কিন্তু তবুও চেষ্টা করি। আমি এখনও কিন্তু এই জিনিসটা ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে আমি 4 থেকে 5 দিন আমি উঠি এই সময়, ঠিক আছে? তো এই জিনিসটা ট্রাই করতে হবে তোমাকে, যে আমি এই সময় উঠে পড়বো, দেখবে পুরো দুনিয়া শান্ত, যা পড়বে ঘ্যাট ঘ্যাট করে তোমার মাথায় লেগে যাবে। অ্যাটলিস্ট ভাই সারা বছর করতে পারছি না, এই কটা দিন করো। তোমরা কি শুনছো আমার কথা? হ্যাঁ স্যার। ওকে, স্যার শুনছি। লিখছো কি? স্ক্রিনশট দিয়ে নেবে এবং লিখবে। প্রয়োজনে আমাদের টেলিগ্রামে এই পিডিএফটা দিয়ে দেবো, টেলিগ্রাম থেকে পিডিএফটা দেখে নিয়ে মানে তুমি ইয়ে করে নেবে, ঠিক আছে? আচ্ছা, রাইট টু ডু লিস্ট। টু ডু লিস্ট জিনিসটা কি? টু ডু লিস্ট জিনিসটা হচ্ছে তোমার, মানে আমার কাছে দেখো একটা হলুদ খাতা থাকে ছোট, যে টু ডু লিস্ট। টু ডু লিস্ট মানে কি করবে তার লিস্ট। দিস আর রিমাইন্ড অফ ইম্পর্টেন্ট টাস্ক ইউ নিড টু প্রায়োরিটাইজ। মনে করো একদিন তোমাকে কোথাও একটা ভ্রমণ করতে যেতে হবে, তুমি খাওয়া দাওয়া করছো, ব্যাগ গোছাচ্ছ, জিনিসপত্র নিচ্ছ, ঘড়ি নিচ্ছ, এ নিচ্ছ, তা নিচ্ছ, সব কিছু নিচ্ছ, নিতে নিতে হঠাৎ করে মনে পড়লো তুমি মানে তোমার একটা চশমাটা নিতে ভুলে গেছো। কেন? তোমার মাথায় লটস অফ ওয়ার্ক থাকে এবং তোমার ব্রেনটা সেদিকে শিফট হয়ে যায়, যার ফলে আর একটা জিনিস তুমি যে সময়টা মনে করতে পারছো যে হ্যাঁ এটা আমার নিতে হবে, কিন্তু এই ব্যস্ত সময়ে তোমার মাথা থেকে ওটা চলে যাচ্ছে। সেই কারণে এই টু ডু লিস্ট তোমাকে স্মরণ করিয়ে দেবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কোন কোন টপিকগুলোকে কভার করতে হবে, প্রত্যেকটা জিনিস তোমার কভার হবে টু ডু লিস্ট তুমি যদি ফলো করো। আর এই কথাগুলো শুনবে সবাই মন দিয়ে, কিন্তু সবাই করতে পারবে না। আমি চ্যালেঞ্জ, যারা লিখে নিয়ে জিনিসটাকে শুনতে, বুঝতে এবং জীবনে খাটাতে পারবে, তারা এএনএম এবার ক্র্যাক করবে। 100% চ্যালেঞ্জ দেবো আমি তোমাকে। বাজেট ইওর টাইম। আমরা যেমন মনে করো পুজো বা ঈদের সময় তোমার কাছে তোমার পারপাস মা বা বাবা বা মানে তোমার দাদু দিদা ফ্যামিলি থেকে টাকা দিল যে নে এই 1,500 টাকা তুই রাখ, এই টাকায় তুই জামা কাপড় বা সব কিছু কিনবি, এবার হাত সময় ভালো যাচ্ছে না, তা 1,500 টাকা রাখ। তখন তুমি কি করো? তুমি এটা আগে একটা ফিক্সড করো যে না আমার জুতো কিন্তু ওই 400 টাকার মধ্যে একটা জুতো কিনবো, আর 900 টাকা 700-800 টাকার মধ্যে একটা কুর্তা কিনবো, আর এদিকে আমি মনে করো একটা মানে প্যান্ট কিনবো হচ্ছে 400-500 টাকায়। এটা বাজেট করো না। তাহলে টাকায় যদি আমার বাজেট হয়, তাহলে টাইমে কেন বাজেট হবে না? টাইমকে বাজেট করতে হবে। তোমার টাইমগুলোকে এই টাইম থেকে এই টাইমে আমি জীবন বিজ্ঞান পড়বো, এটা থেকে এটা অঙ্ক, এটা থেকে এটা প্র্যাকটিস সেট সলভ, এটা থেকে এটা মক টেস্ট দেবো, এটা থেকে এটা সাজেশনটা পড়বো। এইভাবে লিখে লিখে করতে হবে, মনে মনে করলে হবে না। তুমি যদি কোনো একটা ছেলেকে ভালোবাসো আর মনে মনেই ভালোবেসে যাচ্ছ, তারা যদি নাই বলতে পারো, সে জীবনেও তোমার মানে কোনো সম্মতি দেবে না, ওইভাবেই থেকে যাবে। তোমাকে বলতে হবে, ব্যক্ত করতে হবে, আর এই ব্যক্তটা তোমাকে লিখে লিখে করতে হবে, এই টাইমে আমি এইগুলো করব। এবং লাস্ট অফ অল, ডোন্ট বি অ্যাফ্রেড টু সে নো। sometime you have to decline social activities to make time study. অনেক সময় তোমরা কি করছো, পড়তে বসছো বলে ফোন খুলছো, কিন্তু যেই 15 মিনিট একটা ক্লাস দেখছো, তারপরে একজন করছে ওই তোর প্রিপারেশন কেমন হচ্ছে, তার সাথে আমি কথা বলতে বলতে পড়ার ব্যাপারে আলোচনা করছি। কিন্তু আলটিমেটলি বুঝতে হবে, যতই পড়ার ব্যাপারে আলোচনা করি না কেন, পড়াটা কি আমার হচ্ছে? পড়ার ব্যাপারে আলোচনা করাটা কিন্তু আমার পড়া না। এই জিনিসটা কিন্তু আমার মাথায় রাখতে। বাজারে গিয়ে সমস্ত দোকানে প্রচুর জামা কাপড় টাঙানো আছে, সব আমি দেখছি, কিন্তু কোনো জামা কাপড় কি আমি পরতে পারছি? আমি সেটাই পরতে পারবো, সেটাই যেটা আমি কিনবো।
তাই যত পড়াই বইতে থাক, যত আলোচনায় তুমি করো, যত ভিডিওই তুমি দেখো, সেটাই তোমার মেমোরিতে যাবে যে জিনিসটা তুমি নিজে পড়বে। তাই অবশ্যই তোমাকে পড়তে হবে এবং সর্বশেষ তোমাকে কিন্তু মানে কনফিডেন্ট থাকতে হবে। এখানে কয়েকটা জিনিস আমি ফাস্ট ফরওয়ার্ড এখান থেকে জানছি। টাইম ম্যানেজমেন্টের টিপস, ফিগার আউট হোয়েন ইউ ওয়ার্ক বেস্ট। অনেকে আছে নাইট আউল, মানে রাতের পেঁচা, যারা রাত জেগে পড়তে ভালোবাসে। অনেকে আছে সকালবেলার ভোরের পাখি, যারা সকালবেলা উঠে পড়তে ভালোবাসে। আমি প্রেফার করব সকালবেলা ওঠার চেষ্টা করো। এতে অনেক কথা আছে, বলতে গেলে টাইম বেশি হয়ে যাবে। এক কথায় সকালে যারা পড়বে তারা কিন্তু হেলথ, ওয়েলথ, মানি তিনটে জিনিসই পাবে। সকালে শুয়ে সকালে ওঠে তার করি না বৈদ্যেল ওঠে। আমি যখন ক্লাস 12-এ পড়তাম আমার স্যার আমাকে বলেছিলেন, আজও মনে করে রেখে দিয়েছি। ওই ব্যাচে হয়তো অনেকে ছিল, কিন্তু তারা হয়তো ভুলে গেছে অনেকেই, আবার অনেকে মনে রেখেছে আমার মতো। সুতরাং কথা যেটা শুনবে স্টোর করে নেবে পার্মানেন্টে। সকালে উঠে পড়ার চেষ্টা করবে। আর এখন তো তোমাদের সারাদিনই পড়তে হবে, ঠিক আছে? ফলো মর্নিং রুটিন। সকালবেলা উঠে একটা রুটিন করবে যে আজকে সারাদিন আমি এই জিনিসগুলো করব। এটাকে কি বলা হচ্ছে? আমাদের টু ডু লিস্ট। এটা করবে। প্রায়োরিটাইজ দ্য টাস্ক অ্যাট হ্যান্ড। তোমার হাতে যে টাস্কগুলো থাকবে সেটাকে কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর, কোনটা 3 নম্বর, হ্যাঁ, কোনটা 5 নম্বর, প্রায়োরিটাইজ করতে হবে। শিডিউল ইওর ডে ইউজিং টাইম ব্লকিং। টাইম ব্লকিং জিনিসটা কি? তোমার ডেটাকে শিডিউল করতে হবে, এই বিকেলবেলার থেকে এটা এই সময় করব। টাইম ব্লকিং তোমার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগ্রাম, সেগ্রাম এসব সব ব্লক করে দিতে হবে। ডিএনডি মুড হয়, ডু নট ডিস্টার্ব, এইটাকে অন করতে হবে, ঠিক আছে? লিভ দ্য টাইটেল উইগল রুম। ঠিক আছে, যে রুমটায় তুমি পড়বে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজস্ব পড়ার এনভায়রনমেন্ট তৈরি হবে, সেই রুমটাতে পড়বে। স্টার্ট বিগ। সব থেকে বড় জিনিসগুলোকে আগে শেষ করবে। অনেকে কি করে, মনে করো তোমার একটা কি বলা যায়, মানে একটা ছোট্ট একটা জিনিস পড়ছো, ঠিক আছে, একটা 2 লাইন মুখস্থ করতে হবে, অন্যদিকে ম্যাথের একটা চ্যাপ্টার করতে হবে। অনেকে এই 2 লাইন আগে মুখস্থ করে এইটার উপরে ফুল ফোকাস দাও, তা নয়। আগে স্টার্ট করতে হবে এইটা, তারপর করবে এইটা। বড়টা যখন দেখবে মাথার থেকে সরে যাবে না, মাথা পুরো হালকা হয়ে যাবে, ছোটটা করতে পারবে সহজে, কনফিডেন্স পাবে। অটোমেট হোয়াট এভার ইউ ক্যান। মানে যেটা তুমি পারবে সেটাকে অটোমেট করো। কেমন? অ্যালার্মের সাহায্য নিতে পারো। অ্যালার্ম নিয়ে অ্যালার্ম তোমাকে এক একটা করে, এই যে আমি এখানে কাজ করি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় অ্যালার্ম দিয়ে রাখি, আমি বুঝতে পারি না 1 ঘন্টা আমার জীবন থেকে চলে যাচ্ছে। এই জিনিসগুলো না করতে পারলে হবে না। এই পিডিএফ দিয়ে দেবো, প্রত্যেকটা পিডিএফের প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে নিজে খাতায় নিজের মতো করে তৈরি করে নেবে। ওকে, টেলিগ্রামে দেবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। নেভার এভার মাল্টিটাস্ক। অনেকে আছে সব জানতা গামছাওয়ালা, কথাটা শুনতে খারাপ লাগবে কিন্তু এটা হচ্ছে সঠিক, যে সব কিছু পারে সে কিছুই পারে না। দ্য পার্সন হু ওয়ান্ট টু ক্যাচ মাল্টিপল র্যাবিটস ইন দ্য এন্ড অফ দ্য ডে, সে কোনোটাই ক্যাচ করতে পারে না, দে ক্যাচ নাথিং। তো এই জিনিসটাকেও তোমাকে মাথায় রাখতে হবে। তো সেখান থেকে আমি একটা কথা বলবো, মাল্টিটাস্কিং কখন করবে না? যখন যে জিনিসটা পড়বে তখন সেই জিনিসটাকে তুমি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে। নেক্সট আসছি, টেক লটস অফ ব্রেকস, স্কেডিউল ব্রেকস, যে লটস অফ স্কেডিউল তোমার ব্রেকস হবে, সেই জিনিসটাকেও মাথায় রাখবে। এমব্রেস ইওর ডিএনডি, ডু নট ডিস্টার্ব মোডটাকে অন রাখবে। গো অ্যানালগ, বেশি ডিজিটাল হতে যাবে না, অ্যানালগে খাতা পেনে সব কিছু করার চেষ্টা করবে। কালেক্ট ডেটা, সমস্ত ডেটা যেটাই পড়বে সেটা লিখে ডেটা তৈরি করার চেষ্টা করবে। অপটিমাইজ ইওর রুটিন, রুটিনটাকে তৈরি করবে। কিপ মুভিং ফরওয়ার্ড, সামনে এগোনোর চেষ্টা করবে। এবং ডু নট ডিস্টার্ব। আশা করি বুঝতে পেরেছ। এছাড়াও এখানে পরবর্তী একটা বিষয় জানবো, যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোয়ার আর ইউ। মনে করো তুমি একটা জায়গায় তুমি যাচ্ছ, যে জায়গাটায়, একটা মিনিট একটু আমি সময় নিচ্ছি। একটা জায়গায় তুমি যাচ্ছ, হ্যাঁ, প্রত্যেকে এই জিনিসটা আমি কি বলতে চাইছি একটু প্রত্যেকে লক্ষ্য করো। হ্যালো, শুনতে পাচ্ছে বা সবাই? হ্যাঁ, শোনো এইগুলো।
আই থিঙ্ক দেখতে পাচ্ছ না, তাই না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি না, শুনতে অল্প অল্প পাচ্ছি আচ্ছা, না। ইন্টারনেটটা একটু ইস্যু হয়েছে, এক্ষুনি হয়েছে, ঠিক হয়ে যাবে। আমি মোবাইল থেকে জয়েন করেছি তোমাদের শোনানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, না দেখতে পেলে হবে না, বুঝলে? এইটা আমি, দাঁড়াও 1 মিনিট। এবার কি দেখতে পাচ্ছ? এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, ক্লিয়ার হবে না, বাট একটু দেখার চেষ্টা করো। হোয়াট আর ইউ ডুইং নাও, ঠিক আছে? হোয়ার আর উই নাও, ঠিক আছে? এটা কি? এই জিনিসটা তোমাকে একটা কনসেপ্টই বোঝায় যে তুমি ধরো মনে করো এই যে হচ্ছে এ, এই অপশানটা হচ্ছে বি, তুমি এএনএম জিএনএম পড়া শুরু করেছো এ থেকে, যাবে তুমি বিএ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে বিএ তুমি যখন যাবে তখন তুমি কত দূর গেলে সেটা কিভাবে বুঝবে? তুমি এই পয়েন্টটাতে আছো, তাই তো? তাহলে তোমাকে বুঝতে হবে যে আমাকে এখনও এই পথটা যেতে হবে, তার কারণে আমার স্পিডটা কেমন বাড়াতে হবে, বাইকে তেল আছে কিনা দেখতে হবে, এবং সময় কতটা আমার হাতে আছে সেটাও দেখতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই গুগল ম্যাপের এই টেকনিকটা ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তুমি কোথায় আছো এবং কিভাবে বাকি রাস্তাটা যাওয়া দরকার। আমি এখানে আর একটা কথা বলছি, যেটা হচ্ছে হাউ টু রিড এফেক্টিভলি। হাউ টু রিড এফেক্টিভলি কীভাবে কী হবে সেটা হচ্ছে, আচ্ছা তোমরা কি 2 জায়গার থেকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ বর্তমানে? জয়েন করো তো। হ্যালো, অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে, দুটো স্ক্রিন অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে। তাহলে এই স্ক্রিনটা কেটে দিচ্ছি আমি। হ্যাঁ, ওই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? 1 মিনিট আমি একটুকুনি মানে এটা এখানে রেখে এতে যাওয়ার চেষ্টা করছি। এই যে সবাই দেখতে পাচ্ছ? এবার শুনতে পাচ্ছ? একটুকুনি হ্যাম্পার হয়ে গেল। আই থিঙ্ক এবার শুনতে পাচ্ছ সবাই, তাই না? হ্যালো, আচ্ছা, কথা বলতে পারছে না কেউ, তাই তো? কথা বলতে গেলে কি করতে হবে? এখান থেকে ওপেন ট্রাস্টেড। সবাইকে শুনতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো। শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, আবার আমরা সেই জায়গায় চলে আসছি। দেখো ব্যাপারটা এখানে কি দাঁড়ালো তাহলে? একটা ফর্মুলা আছে SQR3, এই SQ3R, হাউ টু রিড এফেক্টিভলি। এবার আমরা মেন পয়েন্টে চলে এসেছি। এস ফর সার্ভে, মানে কিভাবে পড়লে ওই স্বামী বিবেকানন্দের মতো তুমি কম সময়ে অনেক পড়া পড়তে পারবে এবং সেটা মনে থাকবে তোমার। এই জায়গাটায় প্রত্যেকটা যারা বলছিলে মনে থাকে না, শুনে নাও। স্যার আপনার ভয়েস অফ করা আছে তো, শোনা যাচ্ছে না। এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যে জিনিসটা বলতে চাইছি, এই বিষয়টা হচ্ছে আমাদের হাউ টু রিড এফেক্টিভলি। এইভাবে তুমি যদি পড়তে পারো, যারা বলছিলে আমার মনে থাকে না, তারা যদি এইভাবে পড়তে পারো স্বামী বিবেকানন্দের মতো, তুমিও কিন্তু পড়ে অনেকটা মনে রাখতে পারবে। কিভাবে? SQ3R, এস ফর সার্ভে। সার্ভে মানে কি? তুমি যদি মনে করো যে আমি একটা মানে গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরতে যাব, দিল্লি বেড়াতে যাব, তাহলে তুমি ওখানে গিয়ে গুগল ম্যাপে লিখবে যে মোস্ট ইম্পর্টেন্ট প্লেস নিয়ার মি, সার্চ করবে না? তো সেখানে ইম্পর্টেন্ট টপিকগুলোকে আগে সিলেক্ট করবে, করার পরে সেই জায়গাটা তুমি কি করবে যে ঠিকঠাক করে তুমি পড়াটা শুরু করবে, তাই তো? মানে ওই জায়গাগুলো তুমি ঘুরবে। তাহলে সার্ভে হচ্ছে সেই জিনিস। ইউজ স্কিমিং টেকনিক,
লুক অ্যাট হেডলাইন, সমস্ত বইটাকে প্রথমে খুলবে, বইটাকে তুমি খুলে দেখলে যে কোন কোন জায়গাতে আমার হেডলাইনগুলো কী আছে। প্রথমে সূচিপত্রটা পড়বে যে এই চ্যাপ্টার এই বইতে আছে, এই চ্যাপ্টারগুলো আমি পড়বো এবং এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা বইতে আগে হেডলাইনগুলো দেখে পুরো বইটা কভার করো। আগে তুমি জানবে কোথায় কি আছে, আগে জানবে, তারপর পড়লে। ম্যাক্সিমাম আমাদের ইউনিভার্সিটিতেও এটা হয় যে মানে সেগুলো কোনো ধারে না, একদিক থেকে পড়ানো শুরু করে না, এটা করবে না। তাহলে এস আমাদের হয়ে গেল, ঠিক আছে। সমস্ত লুক অ্যাট হেডিং, হেডিংটা লুক করো, সাব হেডিং দেখো, ফার্স্ট অ্যান্ড লাস্ট প্যারাগ্রাফটা দেখো, ফার্স্ট সেন্টেন্সটা দেখো কি বলতে চাইছে, পুরো পড়তে হবে না। লুক অ্যাট এনি ফটো, যে ফটোগুলো আছে সেগুলো দেখো, হ্যাঁ, ইলাস্ট্রেশন ডায়াগ্রাম যেগুলো আছে সেগুলো দেখো। তাহলে প্রথম এসের কাজ হচ্ছে আমাদের সার্ভে করা, যে কি পড়ছি আমরা সেটা জানা। তারপর হচ্ছে কোশ্চেন, আমি কেন পড়ছি, সবাই এএনএম জিএনএম দিচ্ছে বলে আমি এএনএম জিএনএম দিচ্ছি না, আমাকে সাকসেস হতে হবে তাই আমি এএনএম জিএনএম দিচ্ছি। রিড থ্রু দ্য টেক্সট, বইগুলো পড়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু কি করবে, দেখো যে আমার কোন কোন জায়গাটা পড়তে হবে। আস্ক, প্রশ্ন করো, হোয়াট, এটা কি, কখন হবে, হোয়াই, হোয়ার, হাউ, ঠিক আছে, হু, সমস্ত WH কোশ্চেনগুলো তোমাকে একটা প্রশ্নকে ঘিরে করতে হবে, কোশ্চেন করতে হবে। তারপর কি করতে হবে, রিড, পড়তে হবে, তারপর গিয়ে পড়তে হবে। এই কোশ্চেনিংয়ে আমি যদি বলি, সেখানে তোমাকে যেটা করতে হবে, আমরা প্রথম যেটা করি যে আগে বই পড়ে নেই, তারপর তার অনুশীলনীতে গিয়ে প্রশ্ন দেখা শুরু করি। সেই প্রশ্ন না পারলে আবার পিছনে ফিরে আসি, এরকম করি তো। প্রত্যেকে একটু মানে হ্যাঁ অথবা না বলো, ইয়েস অর নো, এই জিনিসটা করি কি না, যে প্রথমে আমরা পড়ি তারপরে গিয়ে করি, এটা করলে হবে না। প্রথমে আমাদেরকে প্রশ্নগুলো পড়তে হবে, সূচিপত্রর প্রশ্ন, তারপর এসে আমাদের পড়া শুরু করতে হবে। যখন সেটা করবে, দ্যাট মিন্স ইউ আর নট জাস্ট রিডিং, ইউ আর অলসো সিকিং, খুঁজছো তুমি, ইউ আর অলসো ফাইন্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ ইউর রিডিং। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা তোমাদেরকে করতে হবে, রিড অল দ্য টেক্সট, আন্ডারস্ট্যান্ডিং, পড়তে হবে। আমি যে প্রত্যেকটা পড়া পড়ছি দেখো নিচে লাইন দিচ্ছি, এটাই কি হবে, তোমার অ্যাক্টিভলি রিডিং করতে পারবে। হাইলাইট দ্য কি ওয়ার্ডস অর ফ্যাক্টস, হাইলাইট করো, পাশে তোমার কোনো মন্তব্য থাকলে সেটা লেখো এবং মেক নোটস তৈরি করো। রিসাইট দ্য ইনফরমেশান আউট লাউড, জোরে জোরে ইনফরমেশানগুলো জোরে জোরে পড়ো। জোরে পড়ারও একটা গুরুত্ব আছে, পার্টিকুলার জায়গা, যে তুমি যেটা বলছো সেটা তোমার কান শুনছে, আর যেটা আমাদের কান শোনে সেটা কিন্তু অনেক সময় মনে রেখে দেয়। তো সেই জন্য এই জিনিসটা কিন্তু করবে। রিভিউ কি, রিভিউজ দ্য ইনফরমেশন লেটার, ফার্স্ট ডে, ফার্স্ট উইক, ফার্স্ট মান্থ, এই রিভিউটা করবে। রিসাইটের মধ্যে একটা জিনিস, তোমাকে পুরো বইটা বন্ধ করে কবিতার মতো মুখস্থ করতে বলছি না, তুমি কি করবে, চোখ বন্ধ করবে বা বইটা বন্ধ করবে, কি কি পড়েছো সেটা একবার রিকল করতে, দেখবে 5টা পয়েন্ট পেলে দুটো তুমি মনে করতে পারবে না। তখন তুমি কি করবে, ওই জায়গাগুলোকে তোমাকে পড়তে হবে। ইউজ ক্যালেন্ডার, প্রত্যেকে ক্যালেন্ডারকে ইউজ করবে, যে আমার হাতে কটা দিন আর বাকি আছে, সাপোজ 1 2 3 4, আজকের দিনে আমি কি কি করব, কল করেছে ধরো, আজকের দিনে আমি কি কি করব সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। একটা দিন চলে যাবে, আমি দিনটাকে কেটে দেবো, হাতে আমার আর এই কটা দিন আছে, এই দিনটা কেটে দেবো, এই দিনটা এরমভাবে কেটে দেবো, এইভাবে কিন্তু আমাকে পড়তে হবে। ইউজ ক্যালেন্ডার। লাস্ট মোমেন্ট টিপস আমি তোমাদের প্রত্যেককে দিতে চাই, প্রত্যেকে খুব ভালো করে শোনো। এটা হচ্ছে সিলেক্ট অল ভিভিআই টপিক ফর এভরি সাবজেক্ট। ফারিদা যেটা আমাকে বলছিল যে সমস্ত সাবজেক্টটা কী জায়গা থেকে পড়বো, আমাদের এর জন্য এএনএম জিএনএমের প্লেলিস্ট আমাদের কাছে আছে, সেই প্লেলিস্টটা প্রত্যেকে দেখবে, প্লেলিস্ট কমপ্লিট করবে, তাহলেই তোমরা ইম্পর্টেন্ট টপিকগুলো পেয়ে যাবে। সেগুলো তোমরা 9 থেকে 10-এর বইটা পড়বে এবং তার সঙ্গে যেটা করতে হবে সেটাকে ওই রিভিউ রিভাইজ কীভাবে পড়তে হবে এইগুলো নিয়ে তোমার এইগুলো পড়তে হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট থিংস, গিভ মক টেস্ট। একটা স্টুডেন্ট যখন মক টেস্ট না দেয় সে জানতে পারে না আমি কোন জায়গাতে আছি, ওই গুগল ম্যাপটা সে জানতে পারে না। তাই আমার হাম্বেল রিকোয়েস্ট, প্রত্যেকটা স্টুডেন্টকে প্রত্যেকে অবশ্যই অ্যাটলিস্ট 10টা হলেও মক টেস্ট দিয়ে তারপর পরীক্ষার প্রশ্ন হাতে ধরবে। তাই অবশ্যই মক টেস্ট প্রত্যেকে দেবে এবং লাস্ট মিনিট যে সাজেশন আমাদের কাছে আছে, এই লাস্ট মিনিট সাজেশনটা যারা যারা পড়ে যেতে পারবে, আশা করা যায় এখান থেকে তোমরা বেনিফিট পাবে।
তাই অনেকেই জানো না, তাদের জন্য বলি, যারা এখনও ভাবছো করবো কি করবো না, প্রত্যেককে বলবো এএনএম জিএনএম এর লাস্ট মিনিট সাজেশান তোমরা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারো, এটা অবশ্যই হেল্প করবে। বলে যাচ্ছি, একবার মেনে চলো, ভুল হলেও পরীক্ষার পরে তোমরা ফিডব্যাক পাবে। তাই এটার দাম অল সাবজেক্ট বেস সাজেশান হচ্ছে আমাদের 799, ওএমআর বেস 10 ফুল মক টেস্ট হচ্ছে 666, কিন্তু দুটো একসঙ্গে মিলিয়ে এটা নিচ্ছি 500 এবং এটা নিচ্ছি হচ্ছে 300, দুটো মিলিয়ে আমাদের টোটাল দাম হচ্ছে 1465, কিন্তু এই 500 প্লাস 300 নিয়ে আমরা হচ্ছে 800, কিন্তু তারপরেও আমরা এটা দিচ্ছি মাত্র 700 টাকায়। এই 700 টাকা খরচ করো, এটা খরচ হচ্ছে না, ইনভেস্ট হচ্ছে, করে এটা নিয়ে পড়ে দেখো, যেভাবে বলছি পড়ে দেখো। এএনএম জেনে একবার ক্র্যাক করতে পারলে ভাগ্যটা খুলে যাবে, এই জিনিসটা মাথায় রাখবে। যদি নিতে চাও এই নাম্বারে কল করে এখনই নিয়ে নাও, এক দিন করে পার হচ্ছে, তখন কিন্তু তোমাদের সময়, এটা কিন্তু আমরা 1 মাস আগে থেকে সেল করছি, তাহলে ভাবো 700 টাকা যে আজকে নিয়েছে তারও দিতে হচ্ছে, আর যে 1 মাস আগে নিয়েছে তারও দিতে হয়েছে, তাহলে যে 1 মাস আগে নিয়েছে তার এই সময়টা সে পেয়েছে, এই সময় কিন্তু তুমি আমার কাছ থেকে কিনতে পারবে না, বা আমিও তোমার কাছ থেকে কিনতে পারবো না। তাই সময় থাকতে মনু সাধনা করো, ওকে। পরবর্তীতে মক টেস্ট যারা আমাদের কাছ থেকে দিচ্ছ তাদেরকেও আমি বলছি যে এমন না যে তোমরা মক টেস্ট নিয়েছো বলে একেবারে মানে ভবপার তরি উদ্ধার হয়ে গেছো, এমন না। মক টেস্ট যারা দিচ্ছ তারা অবশ্যই মক টেস্ট অ্যানালাইসিস করতে হবে। কেমনভাবে অ্যানালাইসিস করতে হবে? যে আমি 1 তারিখে যে মক টেস্টটা দিয়েছিলাম আমার মার্কস ছিল 35, নেগেটিভ মার্কিং খাওয়ার পর। 2 তারিখে আমার 3 হলো, 40 হলো। 3 তারিখে আরেকটু নেমে গেল, সেটা হলো আমার 25 পেলাম। 4 তারিখে গিয়ে আমি মক টেস্টে পেলাম হচ্ছে 50, 5 তারিখে পেলাম 65, তারপরে পেলাম 70, এখন পাচ্ছি স্যার 75। এই যে তোমার গ্রাফটা যাচ্ছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে কিনা দেখতে হবে, এবং এই 25 পাওয়ার পর তবেই তোমার 5 তারিখের প্রশ্নতে তুমি 50 মার্ক পাবে, যখন কিনা তোমার এই আগের 25-এ ভুল কোথায় গিয়েছে সেইগুলো রেকটিফাই করে তুমি সেখান থেকে মানে সেইগুলো আবার পড়ে সেই ভুলটাকে সংশোধন করতে পারবে, তখনই তুমি তোমার নাম্বারটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে এই গ্রাফটা। আর এই জিনিস যারা লাস্ট মোমেন্টে করতে পারবে তারা কিন্তু সাকসেস পাবে। টোটাল কারেক্ট কথা পাচ্ছ, কটা অ্যাটেম্প্ট করছো, নাম্বার অফ কোশ্চেন 115টা, আমরা ফুল মার্কসের মক টেস্ট নিচ্ছি, এইগুলো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। কত ঘন্টার মধ্যে তোমার প্রশ্নটা শেষ হচ্ছে, মক টেস্ট না দিলে এই জিনিস বাবার ক্ষমতা নেই এই জিনিস তুলে ধরার। যারা ভাবছো শুধু পড়ে চলে যাব, মহা ভুল করছো, এবার ডিসিশন তোমার। আর যারা আমাদের কাছে মক টেস্ট দিচ্ছ বা নিয়েছো অলরেডি, এখন শুরু করোনি, শুরু করে দাও। কোথায় যাবে? টেলিগ্রামে যাবে, গ্রুপে ক্লিক করবে, লোগোতে ক্লিক করে সেখান থেকে দেখবে ফাইল অপশানে গেলে মক টেস্ট থাকবে, ওএমআর প্রিন্ট আউট করে ওই মক টেস্টের প্রশ্নের কপি থেকে পরীক্ষা দিতে হবে। হলো লাস্ট, যারা মোটিভেশন ধরে রাখতে পারো না, এই কথাগুলো দিয়ে আমরা শেষ করব। স্বামী বিবেকানন্দ বলছেন, দ্য ডিফারেন্স বিটুইন অ্যান অর্ডিনারি পার্সন অ্যান্ড আ গ্রেট পার্সন, একজন সাধারণ ব্যক্তি এবং একজন মহান ব্যক্তি, এই দুজন ব্যক্তির মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। যার যত মনোসংযোগ, কনসেন্ট্রেশন, এই জিনিসের কারণেই একজন মানুষ মহৎ হয়, মহান হয়, এবং একজন মানুষ সারা জীবনটা 60 বছর সে বেঁচে থাকে ওই সাধারণভাবে জীবনযাপন করে, হয় পুড়িয়ে দেয় নাই মাটিতে চলে যায়। পৃথিবীতে কোনো মার্ক করে সে যেতে পারে না, তার কারণই হচ্ছে ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। আরে এএনএম জিএনএম তো বাঁ হাত কা খেলা, জীবনে যা কিছু করবে কনসেন্ট্রেশনের সাথে করবে, দুনিয়া তোমার পায়ে এসে চুমু খাবে। এই জিনিসটা ইউ হ্যাভ টু প্র্যাকটিস কনসেন্ট্রেটিং, এটা প্র্যাকটিস করতে হবে। এটা একদিনে মায়ের পেট থেকে হয়ে পর্যন্ত এটা আসে না, প্র্যাকটিস করতে। তুমি আমার কথা যদি বলি, সত্যিকারের কথা, আমি আজ পর্যন্ত একটা সিনেমা একবারে দেখতে পারিনি, ওই হাফ হাফ করে দেখেছি। আমি যখন পড়তাম, মানে এখনো পর্যন্ত আমি 1 ঘন্টার বেশি পড়িনি, টু বি অনেস্ট বলছি, কিন্তু আমার ক্লাসে রোল ছিল 1। আমি সারা বছর পড়তাম না, ফাঁকি মেরে ফুটবল খেলে মানে কাটাতাম, কিন্তু পরীক্ষার আগের ওই 7 দিন আমি মানে পৃথিবী থেকে মানে অন্য জায়গায়, অন্য জগতে চলে যেতাম। আমি ওই সময় আমার ফুল কনসেন্ট্রেশনটা আমি লাগাতাম। আর আমি এখনও কোনো কাজ যদি আমার গায়ের ওপরে মানে খুব মানে আমি ডেড লাইনে
বা হচ্ছে খুব ওয়ার্কে কাজ মানে প্রেশারে কাজ করতে ভালোবাসি। এই নর্মাল কাজ আমার করে পোষায় না, যে প্রেশার হবে খুব তারপর সেই কাজটা করব। প্রেশার মানে লোকে প্রেশার দেবে তা না, মানে খুব ডিফিকাল্ট কাজ করতে ভালোবাসি। মডারেট বা ইজি কাজ করতে আমার ভালো লাগে না। তো সেই জন্য তোমরা কনসেন্ট্রেশন করবে এবং ফুললি তোমরা কনসেন্ট্রেট করে যে জিনিসটা কভার করবে। দেখো এখানে ছিল 30 জন মতো, 19 জন এখনও শুনছো আমার কথা। তোমাদের কনসেন্ট্রেশন আছে, তোমরা পারবে, তারা কিন্তু পারবে না। বুঝতে পেরেছো? এটা মাথায় রাখতে হবে। কনসিস্টেন্সি যেটা বলি আমি, মানে নিয়ম অনুবর্তিতা মাথায় রাখতে হবে। এই সিম্পল স্বামী বিবেকানন্দের এই কথাটা, মানে এটা হচ্ছে জগতের একটা রুল, প্রকৃতিরই একটা নিয়ম। স্বামী বিবেকানন্দ সেটা অনেক আগে বুঝতে পেরেছিল, আমরা এখনও বুঝতে পারছি না। তো এই জিনিসটা সবাই কিন্তু পাখি, মানুষ যেরকম আমরা সবাই পাখি, কিন্তু সবাই এই ঈগলও কিন্তু একটা পাখি, আর এই রামশ্যাম যদুমতি ফিঙে চড়াই এরা সবাই পাখি। কিন্তু যে গুণটার কারণে এই ঈগলকে সমস্ত পাখির থেকে আলাদা করে দিয়েছে সেটা হচ্ছে ফোকাস। ও যেটাকে ফোকাস করে সেটা করেই ছাড়ে। ফোকাস লাইক অ্যান ঈগল, ঈগলের মতো ফোকাস করতে হবে। সেই কারণে ঈগল অন্য পাখিদের থেকে আলাদা। দানা ডালকে কবুতর ফাঁসায় যাতা है, ঈগল নেই। খাদ্য দিয়ে কবুতরকে বাঁধা যায় কিন্তু ঈগলকে বাঁধা যায় না। তো আশা করি বুঝতে পেরেছ। ঈগল থেকে আমরা এখন 4টে লেসন নেব, নিয়ে এটা শেষ করব। কি? লেসন নাম্বার 1, মাস্টার অফ ইয়োর উইকনেস। তোমার যে প্রত্যেকটা ব্যক্তি, দেখো আমার কি কোনো ভুল ত্রুটি নেই? প্রত্যেকটা ব্যক্তি ভগবান ঈশ্বর আল্লাহ সৃষ্টি করে, তার মধ্যে কিছু স্ট্রংনেস রাখে, তার মধ্যে কিছু উইকনেস রাখে, প্রত্যেকটা ব্যক্তি। তোমাকে চেষ্টা করতে হবে ওয়ার্ক অন ইয়োর উইকনেস। তোমার উইকনেস যেগুলো আছে সেই জায়গাতে কাজ করার চেষ্টা করতে হবে। আমার কথাগুলো শুনে দিমাগ খুলছে? তোমরা এতদিন ভাবতে যে এতদিন যা করছো, এখন মনে হচ্ছে যে এতদিন আমি কি করেছি, এটা মনে হচ্ছে? তো এইভাবেই সারা জগৎ চলছে, অন্যকে দেখে দেখে চলছে। বুঝতে পেরেছো? সুতরাং এটা করবে না। মাস্টার ইয়োর উইকনেস। যদি এই জিনিসগুলো করতে পারো, ভিড়ের থেকে আলাদা হতে পারবে, আদারওয়াইজ হতে পারবে না। লেসন নাম্বার 2, মাস্টার ইয়োর ওন ফেয়ার্স। নিজের যে ভয়, ডার, সেই ডারে মাস্টার হওয়ার চেষ্টা করো। সবাই কিন্তু কমফোর্ট জোনে, মানে সকালবেলা সবাই কিন্তু কম্বল, শীতের রাত, মানে সকালবেলা কম্বল, মানে 7টা 8টা দিয়ে ঘুমটা পুরো চেপে আসে না, ওই সময় কম্বল গায়ে দিয়ে কোলবালিশের পা তুলে দিয়ে জমে একটা কষে ঘুম দিতে পারলে সবারই ভালো লাগে। কিন্তু ওই সময় ওই বিছানা, আরামের বিছানা ত্যাগ করে সকালবেলা পড়তে বসাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। যারা কাজে কামে যায়, সকালবেলায় স্নান করে কাজে যাওয়াটা ভেরি ডিফিকাল্ট। ওই জায়গায় কেউ করতে চায় না, আর যে করতে পারে সে কিন্তু তার লাইফে মানে সাকসেস হয়। সুতরাং ডার পে ঘর বানালো, এটা শুনেছিলাম আমি, মানে ওই কি বলে ওই অ্যাক্টরটার নাম কি, কাবিল সিনেমাটা কাবিল ঋত্বিক রোশনের কাছ থেকে শুনেছিলাম যে ডার পে ঘর বানালো, মানে যেখানে তোমার ভয় সেই জায়গাটাই তুমি ঘর করে নাও, তাহলে আর ভয় লাগবে না। শ্মশানের ধারে তুমি যদি ঘর করো, প্রথম 1 মাস ভয় লাগবে, তারপর আর ভয় লাগবে না। মানুষ মহাশয়, যা সহাবে তাই সয়। সুতরাং ডার পে ঘর বানালো। আমার কথাগুলো মাথায় রাখবে সারা জীবন। লেসন নাম্বার 3, ওয়ার্ক স্মার্টার নট জাস্ট হার্ডার। স্মার্ট ওয়ার্ক করতে হবে, এইগুলো কাজে লাগাতে হবে, সারাদিন রাত পড়ে গেলে হবে না। ওয়ার্ক স্মার্টার নট জাস্ট হার্ডার। ঈগল পাখি যখন শিকার করে, ওই যেই একটা চুনোপুটি লাফ মারে মাছে জলে, তখন কিন্তু সেটা কেউ ধরে না, অনেকক্ষণ ধরে বসে বসে অবজার্ভ করে। অবজার্ভ করার পর যে মাছটা দেখে সব থেকে বেশি নড়ছে জলটা ওই জায়গায়, ও জানে মাল বড় আছে ভেতরে, ঠিক আছে, ওই জায়গায় গিপ পারে এরমভাবে ধরবে, ধরে সেটা নিয়ে চলে, আর নিশানা মিস হয় না। তো এই ওয়ার্ক স্মার্টার নট হার্ডার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। লেসন নাম্বার 4, কমিটমেন্ট ইয়োর এক্সিলেন্স। নিজের মধ্যে একটা অ্যাটিটিউড রাখো, আমি যেটাই করব খুব ভালোভাবে করব এবং আমি ভালোভাবে কাজ করি। দ্য ঈগল ইজ কমিটেড টু এক্সিলেন্স ইন দ্য এভরিথিং ইট ডাজ। যা কিছু এ করে, এ মনের মধ্যে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমার দ্বারা খারাপ কাজ হবে না। মানে খারাপ মানে চুরি ডাকাতি এইসব না, মানে কোনো একটা পড়া পড়ছি, কোনো একটা ছবি আমি আঁকছি, এই ছবিটা বাজেভাবে ফুটে উঠবে না, ছবিটা ভালো হবে, হতে বাধ্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাকে। এই এক্সিলেন্স কমিটমেন্ট যদি থাকে,
যা কিছু করবে তোমার দ্বারা কাজ যেটা বেরোবে ভালো কাজই বেরোবে। বুঝতে পেরেছ? লাস্ট কয়েকটা মোটিভেশনাল কথা বলি। এত কিছু আমি বললাম, কোনোটাই কাজে লাগবে না যদি কিনা এই ওয়ার্ডটা তুমি না বোঝো। দেয়ার ইজ নো ইঞ্জিন দ্যাট ক্যান পুল এগেনস্ট ইউর হার্ট। এরকম কোনো ইঞ্জিন পৃথিবীতে তৈরি হয়নি যেটা তোমার মনের বিপক্ষে তোমাকে টানবে। দেয়ার ইজ নো ফোর্স, এমন কোনো শক্তিও তৈরি হয়নি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, হুইচ ক্যান পুল এগেনস্ট আ হার্ট। পুট ইউর হার্ট ইনটু ইউর ওয়ার্ক অ্যান্ড নাথিং ক্যান স্টপ ইউ। তোমার হার্টকে লাগাও তোমার কাজে। যে কাজটা তুমি করছো, পড়া একটা কাজ, সেটা তোমার হার্টকে লাগাও, দেখবে অটোমেটিক হার্ট দিয়ে যখন টানবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামিয়ে রাখতে পারবে না। কে বলছে? স্বামী বিবেকানন্দ বলছে। এবং এই কথাটা মাথায় রাখবে, বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল বি অ্যাট ইউর ফিট। পৃথিবী তোমার চরণ চুম্বন করবে, যেটা আমি একটু বললাম। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো এবং অবশেষে একটা কথা মাথায় রাখবে, আইদার ইউ রান দ্য ডে, হয় তুমি এই দিনে দৌড়াবে, আদারওয়াইজ দ্য ডে রানস ইউ। অথবা আজ নয়তো কাল দিন তোমাকে দৌড় করাবে। তাই এখনও সময় আছে, ডিসিশন তোমার। সব কিছু বললাম, একটা মাইন্ড রিফ্রেশিং প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এগুলো করলে তোমার বেস্ট ভার্সানটা তুমি খুঁজে পাবে এবং এইভাবে করলে তুমি এএনএম জিএনএম কেন সমস্ত এক্সামই তুমি ক্র্যাক করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার, আমি জানি না কেমন লাগলো এই সেশনটি। এবার তোমাদের কাছ থেকে কুইক 2 মিনিটের মধ্যে একটা রিভিউ নিয়ে নেব যে এত কিছুকে আমি বোঝালাম সেটা তোমার কেমন লাগলো, ভালো না খারাপ, এই জিনিসটা একটু প্রত্যেকে আমাকে বলো। বলো বলো প্রত্যেকে বলো। স্যার খুবই ভালো লেগেছে। তো আমার একটা কোশ্চেন আছে স্যার। বলো। বলছি স্যার, অঙ্ক যদি আমি একটাও না করি তো চলবে? অঙ্ক দেখে যাবে 2-4টে ইম্পর্টেন্ট টপিক, ভুল করার থেকে না করাটা নিশ্চয়ই ভালো, তাই না? তো এইটাই ব্যাপার। আর স্যার বলছিলাম যে ডাব্লিউবিপি তে সিজার হলে কি দেওয়া যাবে? কি দেওয়া যাবে? সিজার হলে কি এক্সাম দেওয়া যাবে, কি পাওয়া যায়, যাদের সিজারিয়ান বেবি হয় তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাতে তোমার ইফ ইউ আর ফিট দেন ইউ আর ওকে। সিজার হওয়ার পর তুমি যদি দৌড়াতে পারো তাহলে ঠিক আছে, রান যদি কমপ্লিট করতে পারো ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা? স্যার অনেক ভালো লেগেছে ক্লাস। এখন ডিমোটিভেট হয়ে গেছিলাম মাঝখানে গ্যাপ পড়ার পরে, আবার একটু এনার্জি আসলো। ওকে, এই কথাগুলো মাথায় রাখো, ঠিক আছে? এবং এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। টেলিগ্রামে এই লিঙ্ক থেকে জয়েন করে টেলিগ্রামে তোমরা প্রত্যেকে এই জিনিসটা করো, দেখে দেখে সেই মতো করে নিজের মতো করে খাতায় লিখে নেবে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো দ্য বেঙ্গল এক্সাম এবং প্রত্যেকে পরীক্ষা দিয়ে সফল হও এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।